বাচ্চা মেয়েটা অনেকক্ষণ থেকেই গুমড়ে গুমড়ে কেঁদে চলেছিল, কিন্তু সেদিকে যেন কোনোভাবে মুকুন্দর ভ্রুক্ষেপ নেই। একভাবে অন্ধকারের দিকে তাকিয়ে ভেবে চলেছে সে, কখন পলাশি এখান থেকে চলে গেছে। এখনো তার আসার কোনো নামগন্ধ নেই। বাচ্চাটা কেঁদে চলেছে, এদিকে অন্ধকার বাড়তে শুরু করেছে। বাচ্চাটা আরেকবার কেঁদে উঠতেই মুকুন্দ এবার দাঁত খিচিয়ে দিয়ে বলে উঠল, ওহো, আরে আরে ওহো, আরে তখন থেকে শুধু কেঁদেই চলেছিস। এই, তোর মা না এলে আমি কি করব বলতো? কথাটা বলতে বলতে মুকুন্দ যেই বাচ্চাটাকে তুলতে যাবে, এমন সময় তার চোখ চলে গেল বাচ্চাটার মাথার উপাশে উঠোনের অন্ধকার দিকটায়। এতক্ষণ যেন সেইখানটায় কি একটা ঘাপটি মেরে মাথা উঁচু করে বসেছিল। মুকুন্দ সামনের দিকে এগিয়ে যাওয়ার সময় জিনিসটা মাথা নামিয়েছে। মুকুন্দ চমকে উঠল। বুকের ভেতরের রক্তটা যেন কেমন ছলকে উঠল তার। এতক্ষণ তার মনে বারান্দায় ওই উঁচু জায়গাটায় কিছু একটা ছিল। বাচ্চাটা হঠাৎ করে কান্না বন্ধ করেছে, যেন মুকুন্দর ভয়টাকে সে ভালোই বুঝতে পেরেছে। ছোট্ট বাচ্চা, মাত্র মাসখানেক বয়স। সে নিজের মতোই শুয়ে চিৎকার করছিল, এখন থেমে গেছে। বাচ্চার কান্নার অনুসরণটা যেন বাতাসে পাশে ওপাশে ছড়িয়ে রয়েছে। মুকুন্দর গাটা কেমন যেন ছমছম করতে লাগলো। একপাশে থাকা হ্যারিকেনের আলোটাকে আরেকটু বাড়িয়ে দিয়ে মুকুন্দ একবার নিজের ভয়টাকে তাড়াবার জন্য বলল, ওরে বাপরে, ওরে বাপরে, কি যে হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। এইখানে এখানে এইমাত্র কিছু একটা ছিল না? এমন সময় বাইরে উঠোনের দিক থেকে পলাশির গলার স্বর শুনতে পাওয়া গেল। পলাশি ঢুকতে ঢুকতে বিড়িবিড়ি করে যেন নিজের মনেই কথা বলতে থাকে। ইস, বড্ড দেরি হয়ে গেল। ধান ছেড়ে তারপর ধান কুটতে কুটতে এতটা যে দেরি হয়ে যাবে, ইস, আমি তো ভাবতেই পারিনি। আমার গোবিন্দ বোধহয় এতক্ষণ না খেয়ে আছে। তুমি ওখানে কি করছো? মুকুন্দ উঠোনের কাছে নেমে এসেছিল, ঠিক যেখানে একটু আগে সেই কালো মতো ছায়াটাকে বসে থাকতে দেখা গিয়েছিল সেইখানটাতে। পলাশি এমনভাবে আলোর দিকে মুখ করে অন্ধকারে মুকুন্দকে দাঁড়িয়ে থাকতে দেখে চমকে উঠেছিল। তার শরীরটা কেমন যেন শিরশির করে উঠল। ঠিক তখনই পলাশি অনুভব করতে পারল যে বাচ্চাটার কান্নার শব্দ শোনা যাচ্ছে না। এতক্ষণে তো আমার গোবিন্দ চিৎকার করে বাড়ি মাথায় করে ফেলে। কত দেরি হয়ে গেছে আজ, কিন্তু গোবিন্দর কোনো চিৎকার শোনা যাচ্ছে না। কোথায় গেল ছেলেটা? মুকুন্দর কোনো সাড়া নেই, যেন পাথরের মূর্তির মতো চুপ করে অন্ধকার জায়গাটায় বসে আছে। আরেকটু এগিয়ে এলো পলাশি। তার হাতে আলো নেই। বারান্দার কাছটায় একটা টিম টিম করে আলো জ্বলছে। তাতে ভালো করে সবকিছু দেখা যায় না বটে, তবে এটুকু বোঝা যায় বারান্দার উঁচু জায়গাটার থেকে একটু নিচের দিকে কে যেন হাঁটু মুড়ে বসে রয়েছে। মুকুন্দ সেখানে তাকেই দেখছে। বারান্দার দিক থেকে পলাশি এবার চমকে উঠল। সে একটু এগিয়ে এসে মুকুন্দর কাঁধের উপর হাত রেখে বলল, আরে, কি হয়েছে বলো তো? তুমি এখানে এভাবে বসে আছো কেন? চলো চলো, কত দেরি হয়ে গেছে। এমনিতেই এখনো রান্না বান্না করার সব কাজ তো বাকি। আমাদের ছেলে। পলাশির কথাটা যেন তার মুখেই রয়ে গেল। এতক্ষণে সেও দেখতে পেল তাদের 1 মাসের ছেলে গোবিন্দকে। হ্যাঁ, গোবিন্দই তো। তাদের একমাত্র গোবিন্দকে যেন কেউ একটা হাতে শক্ত করে তুলে ধরেছে। একটা কালো মতো ছায়া, আর সেই ছায়াটা বারান্দার দেওয়াল ধরে ধীরে ধীরে যেন উপরের দিকে উঠে যাচ্ছে। মুকুন্দর দৃষ্টিটা সেই দিকেই। পলাশি চিৎকার করে উঠল। কালো ছায়াটাকে ভালোভাবে দেখা যায় না। তার হাত পা মুখ শরীর সবকিছুই কেমন যেন। তার গোটা শরীর যেন তাল গোল পাকানো একটা লম্বা চোঙের মতো। ওরে বাবা গো, ওটা কি? ওটা কি গো? আমাদের ছেলেটাকে নিয়ে যাচ্ছে। ততক্ষণে পলাশি মুকুন্দর কাঁচটা ধরে ঝাঁকাতে শুরু করেছে। আর তখনই পলাশি দেখতে পেল মুকুন্দ দুটো চোখ বন্ধ, মুখটা হাঁ করা।
সে মুখের ভিতর লালা জমে গড়িয়ে পড়ছে মুখ বেয়ে। পলাশির ধাক্কাধাক্কিতে মুকুন্দ শরীরটা উঠোনের একপাশে যেন হুমড়ি খেয়ে পড়ল। পলাশি চিৎকার করে উঠল। তখন যেন আর তার হুঁশ নেই। কি করবে বুঝতে না পেরে হ্যারিকেনটা হাতে নিয়েই সে ছুটতে লাগলো বাইরের দিকে। গন্ধ, মাঝে মাঝে এই গন্ধ কিন্তু খুব অদ্ভুতভাবে খারাপ কিছুকে আকর্ষণ করে থাকে। শুভ গন্ধ ও অশুভ গন্ধ বলে একটা ব্যাপার আছে। যেখানে অতৃপ্ত আত্মা, অশরীরী এসব প্রাধান্য বেশি থাকে, সেসব স্থানে তুমি একটা গন্ধ পাবে। তবে তা সব সময় নয়। কিভাবে বোঝাবো তোমাদের? এই যেমন ধরো, অনেক দিনের পুরনো একটা গন্ধ, অনেকটা সোঁদা, মাটির তলায় থাকা এক ধরনের অদ্ভুত মশলার সব মেশানো পুরনো সোঁদা একটা গন্ধ। আবার যেখানে শুভ শক্তি কিংবা এমন কিছুর দেখা পাবে, সেখানে তুমি সুগন্ধ কিংবা ওই জাতীয় এমন কিছুর গন্ধ পাবে যা তোমাকে বুঝিয়ে দেবে যে এখানে শুভ একটা কিছু আছে। তবে আমি যত সহজে ব্যাপারটা বললাম, বোঝা কিন্তু অত সহজ নয়। আপনি তো অনেক জায়গায় ঘুরেছেন, গোটা জীবনে যেমন অনেক অদ্ভুত জায়গা দেখেছেন, তেমন সব অদ্ভুত শক্তির সম্মুখীনও হয়েছেন। আপনি এসব বলতে পারবেন, কিন্তু আমরা তো এসব কখনোই দেখিনি, মানে আপনার মতো দেখিনি। সেক্ষেত্রে আমরা কি করে বুঝবো বলুন তো? আর গন্ধ তো আর সবসময় খুব সহজেই ধরা দেবে না। এটাই হলো আসল কথা। গন্ধ বোঝা কিন্তু সাধারণ কোনো ব্যাপার নয়। এই বোঝাটাই হলো সব থেকে বড় ব্যাপার। বুঝতে না পারলেই বিপদ। কিশোরী এতক্ষণ চুপ করে সমস্ত কথা শুনে চলেছিল। এবার বলল, আচ্ছা ঠাকুর মশাই, আজ এমনই কোনো একটা গল্প বলুন না। মানে এই যে খারাপ কিছুর গন্ধ, তার সঙ্গে এমন কোনো একটা অদ্ভুত ব্যাপার যেটা আপনি বুঝতে পেরেছিলেন। মধুসুন্দরী দেবীর সঙ্গে সাক্ষাৎ হওয়ার পরে আপনি তো এমন অনেক কিছুই বুঝতে পারতেন। তারানাথ একটা পাসিং শো সিগারেট তুলে নিয়েছিল। আগের সপ্তাহে আমাদের আসা হয়নি। আমি অবশ্য ছিলাম না, অফিসের কাজে মাঝে মধ্যে এখানে ওখানে যেতে হয়, তাই গিয়েছিলাম। কিশোরী কেন আসেনি তা এখনো তেমনভাবে জানা হয়নি। হতে পারে সেও কোনো কাজে গিয়েছিল, কিংবা আমায় ছাড়া সে ঠাকুরমশাইয়ের কাছে আসেনি। এক সপ্তাহ পরে যখন আজ মটলেনের কাছে এসে পৌঁছেছি, তখন দেখতে পেলাম কিশোরী ট্রাম থেকে নামছে। ডেকে বললাম, আরে কিশোরী, এই তো তুমি এ সময় এখানে। আমি তো ভাবলাম তুমি আসবেই না, আমি তো এই একা একাই চলে এলাম। আসার তো কথা ছিল না আজ, একটা কাজ ছিল, কিন্তু সেটা তাড়াতাড়ি শেষ হয়ে গেল। তাই ভাবলাম রবিবারের সকালে মেস বাড়িতে ফিরে গিয়ে বন্ধুদের সঙ্গে গুলতানি না করে বরং এখানে এসে ঠাকুর মশাইয়ের সঙ্গে দেখা করেই যায়। সেই তো বিকেলে ফিরে মেস বাড়িতে সন্ধেটা কাটাতেই হবে। রবিবারের সন্ধ্যা তো বুঝতেই পারছো, মেস বাড়িতে সে তখন এক অন্য জায়গা। কিশোরীর মেজবাড়ির কথা আমি জানি, দু একবার সেখানে গিয়ে আমি রাত পর্যন্ত কাটিয়ে এসেছি, তাই বেশ খুশি হলাম। তবে হ্যাঁ, মেজবাড়িতে সব ধরনের ব্যাপারই চলে, সে কথা শ্রোতাদের আলাদা করে বলতে হবে না। তবে কিশোরীর মেজবাড়িতে তার ঘনিষ্ঠ বন্ধু বান্ধব যারা রয়েছে, সকলেই বেশ ভালো মানুষ, এইটাই কাজের কথা। পাসিং শোয়ের প্যাকেট আর তেলে ভাজা কিনে নিয়ে যখন আমরা মটলেনে ঢুকলাম, তখন বৃষ্টির কয়েকটা ফোঁটা এসে পড়ল গায়ে। তবে সূর্য থাকায় আকাশটা এখন রৌদ্রোজ্জ্বল রয়েছে, স্পষ্ট দেখতে পাচ্ছি সেটা। তার মধ্যে বৃষ্টির ফোঁটা কি করে এলো কথাটা মনে হতেই মুখ তুলে তাকালাম। দেখি রৌদ্রোজ্জ্বল আকাশের মাঝে একটা কালচে মেঘ কখন যেন মাথার উপরে একপাশে হেলে রয়েছে। কিশোরী বোধহয় ব্যাপারটা বুঝতে পেরেছিল, বলল, ছোটবেলায় শুনতাম এমন রোদ থাকা অবস্থায় বৃষ্টি হলে নাকি ব্যাঙের বিয়ে হয়। অদ্ভুত ব্যাপার ছিল, তাই না? ছোটবেলায় আমরা এমন অনেক কথাই শুনতাম যা বড় হয়ে বদলে যায়। তবে ছোটবেলাতেই সেগুলো ভালো লাগতো, পরে শুনলে কেমন যেন লাগে। কথাগুলো বললাম বটে, কিন্তু নিজে বুঝতে পারলাম না। মানে এখনো তো মাঝে মাঝে মনে হয় সবকিছুই কেমন যেন অচেনা, অজানা। আসলে তারানাথের কথায় যদি বলা হয়,
তাহলে বলতে হবে, যা হয়ে চলেছে তার সব কিছুকেই সবসময় বোঝার কোনো প্রয়োজন নেই, বুঝলে? মাঝে মাঝে যেমন চলছে তেমন চলতে দেওয়াটাই দরকার। তাতে সমস্যা কম হবে। ভাগ্যে যা লেখা আছে তা হয়েই যাবে। সে তুমি যতই মনে করো না কেন, তুমি নিজে নিজেই করেছো। এটা তোমার উপরে ভাগ্যের হাত ছাড়া আর কিছুই হতে পারতো না। তবে মাঝে মাঝে তারানাথের এই কথাগুলো কেমন যেন অর্থহীন বলে মনে হয়। সংসারের নানা রকম সমস্যা রয়েছে। অফিসের বড় সাহেবদের কচকচানি থেকে শুরু করে ট্রাম বাসের ভিড়, সর্দি কাশি, এমনকি আবহাওয়ার পরিবর্তন, সব কিছুর সঙ্গে ভাগ্যের মিল খুঁজে পেতে বড্ড কষ্ট হয়। তাই ওসব ভাবা ছেড়ে দিয়েছি। তারানাথের বাড়ির কাছে এসে পড়েছি। কিশোরী বলল, ঠাকুরমশাই আজকে আগে থেকেই বাইরে বসে রয়েছে, খদ্দের জুটেছিল মনে হয়, তাই জন্যই। নাহলে এমন সময় তাকে এইভাবে আগে থেকে বসে থাকতে দেখা যায় না। এরপর তারানাথের কাছে এসে জানতে পারি সত্যিই তার খদ্দের জুটেছিল। তারপর কথায় কথায় এই গন্ধ, আর তারপরে তারানাথের সেই অদ্ভুত অভিজ্ঞতার কথা শুনতে শুরু করা। অনেক বছর আগেকার কথা। মধুসুন্দরী দেবীর সঙ্গে তখন সাক্ষাৎ হয়েছে। পরে যখন বাড়ি ফিরে একবার বেরিয়েছিলাম, সেই সময়ের কথা। এবার বাড়ি থেকে অনেক দূরে চলে গেছি। মনে একটা অদ্ভুত ভাব জেগেছিল। বাড়ি ফিরলেই বিয়ে করতে হবে, আর বিয়ে করলেই এই সমস্ত জীবন থেকে সরে যেতে হবে। এসব কথা ভাবতে ভাবতে যত দূরে যাওয়া যায় তত দূরে চলে যাচ্ছিলাম। বাড়ি থেকে দূরে গেলে আর আমায় খুঁজে পাবে না। তো এইভাবেই ঘুরতে ঘুরতে একদিন সন্ধ্যার দিকে গিয়ে পৌঁছালাম বসন্তপুর বলে একটা গ্রামে। সন্ধ্যার সময় চারপাশে অন্ধকার নামতে শুরু করেছে। এমন সময়টা অজানা অচেনা গ্রাম যে কত অসন্তুষ্টির হতে পারে সে কথা তোমরা বুঝতে পারবে না। আমি কিন্তু গ্রামে ঢুকে প্রথমেই ঠিক করে ফেললাম, রাতের বেলা কোনো এক গৃহস্থের বাড়িতে যেভাবেই হোক আমায় আশ্রয় নিতেই হবে। যেমন ভাবা তেমন কাজ। এগোতে এগোতে একটা বট গাছ পেরিয়ে ছোট মাঠের মতো জায়গায় এসে পড়লাম। তখন যতদূর মনে পড়ে গ্রীষ্মের সময়। গাছতলায় রাত কাটাতে খুব একটা অসুবিধা হতো না, কিন্তু বড্ড খিদে পেয়েছে। আমি আরেকটু এগোতেই যাব, দেখি হ্যারিকেন হাতে নিয়ে কে যেন এই দিকেই মাঠের পাশ ধরে আসছে। আমি গলা তুলে ডাকলাম, কে আছো? কে আছো ওখানে? আমার কথা শোনো একবার, বড্ড খিদে পেয়েছে, আমার কিছু খাবারের ব্যবস্থা করতে পারো? লোকটি কিন্তু আমার কথায় একবারের জন্য থামল না। সে ধীরে ধীরে এগিয়ে গেল আমার দিকে। হ্যারিকেন হাতে একটি লোক, উচ্চতা খুব বেশি নয়, মাঝারি আকারের উচ্চতা লোকটির। মাথায় খোঁচা খোঁচা চুল, মুখটা সামান্য শুকনো হয়ে রয়েছে। সে কঠিন মুখে আমার দিকে তাকালো। তুমি এই গ্রামের লোক তো? তা গ্রামের নাম কি? আমাদের গ্রামের নাম বসন্তপুর। কিন্তু কিন্তু আপনাকে তো এই গ্রামে আগে কখনো দেখিনি। আপনি কে? আমি আমার পরিচয় দিলাম। পরিচয় দিতে এই লোকটা কেমন যেন একটু অবাক চোখে তাকালো আমার দিকে। পরে জানতে পেরেছিলাম তার নাম মুকুন্দ। মুকুন্দ আমায় বলল, ঠাকুরমশাই, ঠাকুরমশাই, আপনি আমার সঙ্গে আমার বাড়িতে আজকে রাতে থাকতে পারেন, অসুবিধা নেই। তবে কি যেন একটা বলতে গিয়ে মুকুন্দ কথাটা বলল না। আমি একটু অবাক হলাম। তবে তখন আমার বড্ড খিদে পেতে শুরু করেছে। সামান্য খাবার এবং বিশ্রামের জায়গা পেলে আমি যেন উতরে যাই। মুকুন্দ তার গরু খোঁজার জন্য এসেছিল এইদিকে। গরুটা ফেরেনি। পথের সব কথাই শুনলাম। মুকুন্দ যখন আমায় তার বাড়িতে নিয়ে গেল তখন দেখতে পেলাম মুকুন্দর বাড়িতে তার স্ত্রী পলাশী রয়েছে। নামটা বড় অদ্ভুত, পলাশী। পলাশী আমার পায়ে হাত দিয়ে প্রণাম করল। আমি তো ইতস্তত বোধ করলেও কিছু বলতে পারলাম না। সে শুনল না, কাঁপা কাঁপা গলায় বলল, ঠাকুরমশাই, আয়োজন তো খুব বেশি করিনি। ডাল ভাত যেটুকু করেছি তাই তাই খেয়ে আমাদের সঙ্গে একটা রাত কাটিয়ে দিলে আমরা বড় খুশি হব।
এই খাওয়া নিয়ে আমার কোনো চিন্তা নেই, তোমাদের বিব্রত হতে হবে না। তোমাদের বাড়িতে কি কিছু হয়েছে মা? বাড়িতে কেমন একটা অদ্ভুত গন্ধ পাচ্ছি, কোথাও কি কিছু মরে পচে গিয়েছে নাকি? আমার কথায় পলাশী সোজা মুকুন্দর মুখের দিকে তাকালো। মুকুন্দ একটু উসখুস করে বলে উঠল, আহ, ঠাকুরমশাই, বাড়ির পেছনেই তো জঙ্গল মতো রয়েছে, তো সেখান থেকেই কিছুর গন্ধ হয়তো আসতে পারে। আপনি আপনি চিন্তা করবেন না, আপনি আসুন আসুন। এতক্ষণ পরে মুকুন্দর মুখটা হ্যারিকেনের আলোতে ভালো করে যেন দেখতে পেলাম। চোখে মুখে কেমন যেন একটা শক্ত ভাব। পলাশির মুখে যেমন হাসি, তারপর একটা অদ্ভুত ভয়ের ভাব ফুটে উঠেছিল। মুকুন্দর মুখে তেমন কিছুই নেই, যেন পরিষ্কার একটা মুখ। মুকুন্দ হ্যারিকেনটা রেখে পিছনের দিকে কি করতে যেন চলে গেল। আমি ঘরের ভেতর ঢুকতে যাব এমন সময় পলাশির যেন রুদ্ধশ্বাসে বলে উঠল, ঠাকুরমশাই, রাতের বেলাটা খুব সাবধানে থাকবেন। আর একটা কথা, ওকে সবসময় বিশ্বাস করবেন না। এই রে, আমি যাই, তরকারিটা পুড়ে যাচ্ছে মনে হয়। কথাগুলো বলার সঙ্গে সঙ্গে তরকারির পোড়া লাগার গন্ধ নাকে এসেছিল। পলাশি ছুটে চলে গেল, কিন্তু আমি বারান্দার কাছটায় দাঁড়িয়ে অবাক হয়ে গেলাম। ব্যাপারটা কি হলো? পলাশি এমন কথা বলল কেন? আর মুকুন্দর চোখ মুখের ভাবটা যেন কেমন অদ্ভুত। কোনো সাধারণ মানুষের চোখ মুখের ভাব কি এমন হতে পারে? কথাগুলো মনের মধ্যেই রইল। একটু পরে খাওয়া দাওয়া সেরে নিয়ে যখন শোয়ার ব্যবস্থা হতে লাগলো, তখন দেখলাম পলাশি এবং মুকুন্দ একটা ঘরে, আর পাশের একটা ঘর এটা আমার জন্য বরাদ্দ। এদিকে এই অল্প সময়ের মধ্যে ঘুরে ফিরে বেশ কয়েকটা ব্যাপার লক্ষ্য করে নিলাম। ঘরের মধ্যে থাকলে যেমন অনেক কিছু প্রয়োজনীয় জিনিস থাকে, ঠিক তেমনই রয়েছে। কিন্তু মুকুন্দ আর পলাশির তো কোনো সন্তান নেই, তাহলে এই বাচ্চার শোয়ার ব্যবস্থা, তাহলে এটা কি অন্য কারোর জন্য? কথাগুলো মনে হচ্ছিল, কিন্তু জিজ্ঞাসা করব কিনা বুঝতে পারছিলাম না। শুধু রাত্রিবেলা যে ঘটনাটা ঘটে গেল, তারপর সবকিছু কেমন যেন ওলট পালট হয়ে গেল। কোন ঘটনার কথা আপনি বলতে চাইছেন বলুন তো? মানে সেখানে কি ঘটলো? আমার জন্য বরাদ্দ ঘরে তো আমি ঘুমোতে গেলাম, কিন্তু গোটা রাত কেমন যেন গুমোট একটা ভাব মনে হচ্ছিল। ভালো করে ঘুম আসছিল না। এদিকে শরীর ক্লান্ত হয়ে রয়েছে, ভরপেট খেয়েছি, তাই বিছানা ছেড়ে উঠতেই ইচ্ছাই করছিল না। অথচ গরমের সময় বলে বাড়ির পিছনের দিকে জানালাটা খোলা রেখে দিয়েছি। একসময় বিছানায় শুয়ে এপাশ ওপাশ করতে করতে চোখ চলে গেল জানালার দিকে। দেখতে পেলাম জানালার পাতলা পর্দার উপাশে কখন যেন একটা ছায়া এসে দাঁড়িয়েছে। ঠিক দাঁড়িয়েছে বলা চলে না, জানালার ওপর যেন উবু হয়ে বসে রয়েছে, আমার দিকে তাকিয়ে দেখছে। এসব ব্যাপার আমি এর আগে অনেক দেখেছি, তাই অবাক হলাম না। কিন্তু ঘুমের ভাবটাই কেটে গেল, কেননা ঘরের ভিতরে সেই তীব্র একটা অদ্ভুত কাঁচা পেঁয়াজ এবং তার সঙ্গে ওই দুধের গন্ধ মেশানো একটা অদ্ভুত ঝাঁঝালো গন্ধ আমার নাকে এসে ধাক্কা দিচ্ছে। মূর্তিটা অনেকক্ষণ বসে রইল চুপ করে। তারপর যেন মনে হলো জানালার গড়াদের উপর হাত রেখে ভেতরের দিকে ঢোকার চেষ্টা করছে। বুঝতে পারলাম, তাহলে এমন কিছুর কথাই কি আমাকে পলাশি বলেছিল। ঠিক তখনই জানালার দিক থেকে একটা অদ্ভুত শব্দ, যেন ওই খিলখিলে হাসির মতো শব্দটা শুনতে পেলাম। তারপরেই পাশের ঘরে দরজা খোলার শব্দ, আর সঙ্গে সঙ্গেই সেই ছায়াটা যেন শুট করে আধো অন্ধকারের মধ্যে বাইরে কোথাও মিলিয়ে গেল। আমি তাড়াতাড়ি জানালার কাছে গিয়ে দাঁড়ালাম। বাড়ির পিছনের দিকটা ফাঁকা জায়গা, বেড়াটার ব্যবস্থা নেই। তবে এখান থেকে পিছনের দিকে খানিকটা বড় বড় গাছপাতা জঙ্গলের মতো জায়গা, সেদিকে জমিটা চলে গেছে। তা গিয়ে দেখতে পেলাম সেই দিকেই জঙ্গলের কাছে যেন সেই ছায়াটা দাঁড়িয়ে রয়েছে। একটা কৌতূহল হলো, কি করব বুঝতে পারছিলাম না। তবে পেছনে সরে আসতে যাব এমন সময় একটা বাচ্চার কান্নার শব্দ শুনতে পেলাম। একদম কম বয়সী বাচ্চা, মানে ওই 1-2 মাস বয়স হলে যেমন হতে পারে ঠিক তেমনটাই। কান্নার শব্দটা আসছে যেন জানালার বাইরে থেকে। মূর্তিটা তখনও সেখানে দাঁড়িয়ে আছে, কিন্তু বাচ্চার কান্নার শব্দটা আসছে কোথা থেকে?
কথাটা বুঝতে না পেরে আমি তার উৎসটা খুঁজতে লাগলাম। সেই গন্ধটার সঙ্গে একটা অদ্ভুত শিরশিরে ভাব যেন ছড়িয়ে পড়েছে। সবকিছু কিন্তু আপাত দৃষ্টিতে ঠিকঠাক চলছিল, তবে বুঝতে পারছিলাম বসন্তপুরের পলাশী আর মুকুন্দের বাড়িতে আজকে রাতটা সাধারণভাবে কাটাতে পারবো না। এমন কিছু একটা আশেপাশে রয়েছে যে সে আমার এখানে উপস্থিতিটাকে বোধহয় পছন্দ করতে পারেনি। কিন্তু তাতে আমি কি করতে পারি? আমি সেই জানালার কাছে ঠায় দাঁড়িয়ে রইলাম, যতক্ষণ সেই কালো ছায়া মূর্তিটাকে দেখা যায়। তারপর কখন যেন সেটা উধাও হয়ে গেল, আর বাচ্চার কান্নাটাও থেমে গেল। ঘরে এসে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর ভালো করে কোনো কিছু মনে নেই। ঘুম ভাঙল একদম পরদিন সকালে। আচ্ছা মুকুন্দ, কাল রাত্রে তোমার বাড়িতে কি চোর এসেছিল? আমার কথাটা শুনে মুকুন্দ কেমন যেন চমকে উঠল। তারপর মুহূর্তের মধ্যে নিজেকে সামলে নিয়ে বলল, চোর? চোর? না না, না তো। আমার বাড়িতে চোর আসবে কেন? গরিব মানুষ আমি, চুরি করার মতন এখানে আছেটাই বাকি। না তো ঠাকুরমশাই, চোর তো আসেনি। কিন্তু কি হয়েছে বলুন তো? আপনি কি কাল রাতে কিছু দেখেছেন? যেন আগে থেকেই ব্যাপারটা সে জানে এমন ভাবেই আমার প্রশ্ন করল। আমি আর উত্তর করলাম না। মনের ভুল হয়েছে এমন কিছু একটা বলে ব্যাপারটাকে তখনকার মতো এড়িয়ে গেলাম। ব্যাপারটা কিন্তু মনের মধ্যেই রয়ে গেল। সেদিন সেখান থেকে আমার চলে আসার কথা, কিন্তু না, কথা বলে নানা কারণে সেখান থেকে সেদিন আর বেরোনো হলো না। তার অবশ্য অন্য একটা কারণ ছিল, অর্থাৎ সেদিন শনিবার। আজকে রাতটা এখানে কাটিয়ে আমি আসলে দেখতে চেয়েছিলাম ব্যাপারটা কি। আমার মনের ব্যাপারটা বোধহয় মুকুন্দ পলাশী দুজনেই বুঝতে পেরেছিল, তবে তা কেউ আপত্তি করল না। শুধু মুকুন্দর শক্ত মুখটা যেন আগের থেকেও আরো বেশি শক্ত হয়ে রইল। সন্ধেবেলা একেবারে সরাসরি জিজ্ঞাসা করলাম, দেখো, তোমরা কি আমার কাছে কোনো কিছু লুকিয়ে যাচ্ছ? মানে এই বাড়িতে কিছু একটা হচ্ছে বলে আমার মনে হচ্ছে। কাল রাতে একটা ছায়া দেখেছি, আমার জানালার কাছে দেখেছি। এখনো যদি তোমরা চাও তাহলে সত্যি কথা বলতে পারো। কিন্তু কিন্তু আমরা তো কোনো কিছুই দেখিনি ঠাকুরমশাই। আপনি কি দেখলেন? এখনো মিথ্যে কথা বলবে? এখনো ঠাকুরমশাইকে মিথ্যে কথা বলার তো কোনো কারণ দেখতে পাই না। ওর জন্য যে আমাদের জীবনটা কত দুর্বিষহ হয়ে পড়েছে, সে কথা তো তুমি ভালো করেই জানো। স্থির চোখে মুকুন্দ তাকালো পলাশের দিকে, তারপর কেটে কেটে বলল, কি হয়েছে তোমার মনে নেই? যদি যদি আবার কিছু হয় তাহলে? ঠাকুরমশাই আমাদের এখানে 2-1 দিনের জন্য এসেছেন, তিনি তো চলে যাবেন। তারপর? এই কথাটাই যেন পলাশই ভেবে চলেছিল, কারণ ঠিক সেই মুহূর্তে সে কোনো উত্তর করছে না দেখে আমি বললাম, সে না হয় চলে যাব, কিন্তু যাওয়ার আগে তোমাদের সমস্যা সমাধান তো করে দিয়ে যাব। দেখো, বিপদে যখন পড়েছো তখন তার সমাধান তো করতেই হবে। বিপদকে নিয়ে বসে থাকলে তো চলবে না। পলাশী উৎসাহী হয়ে পড়ল। মুকুন্দ সেই রকমই শক্ত মুখে তাকিয়ে রইল আমাদের দিকে। তারপর অবাক হয়ে দেখলাম মুকুন্দর চোখের কোল বেয়ে টপ টপ করে জলের ধারা নামছে। সে আর সামলাতে পারল না বোধহয় নিজেকে, এগিয়ে এসেই আমার পায়ের উপর হুমড়ি খেয়ে পড়ল। পলাশী ঘুমড়ে কেঁদে উঠল। মুকুন্দ যখন তাকালো, তার চোখ দুটো লালচে হয়ে রয়েছে, চোখের কোণে জল। অবাক হয়ে শুনতে পেলাম মুকুন্দ বলছে, আমার আমার ছেলেটাকে বাঁচাতে পারিনি ঠাকুরমশাই। ওই ওই শয়তানটা আমার ছেলেটাকে নিয়ে গেছে। আর আর আমাদের কাছে মাঝে মাঝেই আসে, আমাদের ভয় দেখায়, কিন্তু কিন্তু কিছু করতে পারে না। সে কি? এ তুমি কি বলছো মুকুন্দ? ভালো করে আমাকে সবকিছু খুলে বলো। আমাকে সব না বললে তো আমি কিছু বুঝতে পারবো না। তখন বাইরে দুপুর পেরিয়ে বিকেল নামতে শুরু করেছে। মুকুন্দ, পলাশী আর আমি মিলে ঘরে গিয়ে ঢুকলাম। শেষ বিকেলে ঠান্ডা হাওয়া জানলা দিয়ে ঘরে ঢুকছিল। মুকুন্দ বলতে লাগলো আর আমরা শুনতে লাগলাম। প্রায় মাসখানেক আগের কথা হবে। একদিন
একদিন আমি আমার কাজ সেরে বাড়ি ফিরেছি। ওই যে ওই যে সামনে যে ছোট হাট রয়েছে, সেই হাটের কাছেই আমার একটা ছোটখাটো বসার জায়গা আছে। যাকে সে কথা থাক। তো সেদিন শরীরটা একটু খারাপ হয়েছে দেখে তাড়াতাড়ি হাট থেকে ফিরে এসেছিলাম। তখন তখন ওই ভর দুপুর প্রায়। আমাদের এই বসন্তপুর গ্রামে প্রবেশ করার মাঝে হাটের পথে একটা ছোট মতো জঙ্গল পড়ে, খুব বেশি বড় নয়। তো সেই জঙ্গলটা পেরিয়ে আসছি, হঠাৎ করেই আমার মনে হলো কেমন যেন একটা অদ্ভুত গন্ধ এসে আমার নাকে ধাক্কা দিল। অদ্ভুত গন্ধ, অনেকটা অনেকটা পেঁয়াজ এবং তার সঙ্গে পচে যাওয়া দুধের গন্ধ, ঠিক ঠিক যেমন হয় তেমন। তো গন্ধটা পাওয়ার সঙ্গে সঙ্গেই আমি একবার এদিক ওদিক তাকিয়ে দেখলাম, কিন্তু কোথাও কিচ্ছু নেই। শুধু একটা গাছের ডাল কেমন যেন থরথর করে কেঁপে উঠল, যেন মনে হলো একটু আগেই সেখানে কেউ একটা বসেছিল, আর আমি তাকাবার জন্যই যেন সেখান থেকে সরে গিয়েছে। আমি আমি তাড়াতাড়ি সেখান থেকে হেঁটে বাড়ির পথ ধরলাম বটে, তবে তবে শরীরটা কেমন যেন করতে লাগলো, বারবার কেমন যেন অস্বস্তি হতে থাকলো। হ্যাঁ, এই যে দেখুন, ঘাড়ের ওপরে যেন কেউ বসে আছে। হ্যাঁ। মুকুন্দ কথাটা বলতে বলতে দুটো হাত দিয়ে নিজের ঘাড়ের দিকটা ভালো করে দেখাতে লাগলো। সেদিকে ভালো করে তাকিয়ে দেখতেই আমার কেমন যেন গাটা ছমছম করে উঠল। এই শেষ বিকেলের আধো অন্ধকারে তার ঘাড়ের উপরের জায়গাটা সামান্য ঝুঁকে রয়েছে সামনের দিকে। ওই যে বলেছিলাম না, তার চেহারাটা যেন কেমন। এখন যেন মনে হতে লাগলো সত্যি তার শরীরটা যেন সামনের দিকে সামান্য ঝুঁকে রয়েছে। সেদিন বাড়িতে ফেরার পর থেকে ওর শরীরটা যেন কেমন খারাপ করছিল ঠাকুরমশাই। ও কিছুতেই কিছু বলল না। তখন যদি একবার বলতে পারতো তাহলেও কিছু একটা উপায় হতো। ঠাকুর মশাই, সেদিন সেদিন বাড়ি ফেরার পর ভীষণ জ্বর এলো। সেই জ্বর যেন আর কমতেই চায় না। হাঁটে যেতে পারছি না। এদিকে এদিকে আমাদের সন্তানের বয়স তখন ওই ওই 1-1.5 মাস মতো হবে। পলাশী আমায় নিয়ে বেশ বড় একটা বিপদে পড়ল। গোটা দিন আমার শরীরটা কেমন যেন দুর্বল হয়ে থাকে। রাতের দিকে জ্বরটা একটু কমে যায় বটে, তবে শরীর বেশ দুর্বল লাগে। ভালো করে কোনো কিছুই করতে পারি না। এদিকে এদিকে পলাশীর শরীর তখন ভাঙতে শুরু করেছে। তো আমি একটু একটু সুস্থ হয়ে উঠলাম, বুঝলেন। তবে তবে তারপরে শুরু হলো আর এক ব্যাপার। একদিন সন্ধেবেলা ঘরের বিছানার একপাশে হেলান দিয়ে বসে হাটে কবে থেকে যাওয়া শুরু করব এমন কথাই ভাবছি। হঠাৎ হঠাৎ দেখি কোত্থেকে একটা স্ত্রীলোক আমার ঘরে ঢুকে এলো। আমি কিছু বুঝে ওঠার আগেই হাত দিয়ে হ্যারিকেনটা তুলে নিয়ে আমায় হাত তুলে ডাকলো। আমি তো কিছুই বুঝতে পারলাম না। তার পেছনে উঠে গেলাম। ঘর ছেড়ে বারান্দা পেরিয়ে উঠোন পেরিয়ে বাড়ির পেছনের দিক ধরে এগোতে এগোতে জঙ্গলের ভেতরে ঢুকতে যাব, এমন সময় মনে হলো অনেক দূর থেকে কেউ যেন আমায় ডাকছে। ঠিক তখনই সামনে এসে ওই হারিকেন হাতে নেওয়া মেয়েটা যেন থমকে দাঁড়িয়ে পড়ল। আর দূর থেকে ভেসে আসা সেই চিৎকারের মতো ডাকটা তখনও যেন শুনতে পাচ্ছি। ওটা পলাশীর গলা ছিল। ও আমায় ডাকছিল, সেটা আমি পরে বুঝতে পেরেছিলাম, কিন্তু তখন তো বুঝতে পারিনি। তো সেই স্ত্রীলোকটি আমার সামনে তখন থমকে দাঁড়িয়ে পড়েছে। তারপর সে আমায় বলল, তাড়াতাড়ি চলো,
হাতে সময় নেই। কিন্তু কিন্তু এত রাতে কেন আমায় ডাকছো? তুমি কে? আর তুমি আমায় কোথায় নিয়ে যাচ্ছ? যেখানে তোমার যাওয়ার কথা সেখানেই নিয়ে যাচ্ছি। বারবার যাওয়ার সময় আমাদের আটকে ফেলছে। চলো এক্ষুনি, না হলে সমস্যা হবে। তার কথার মধ্যেই কি যেন একটা ছিল। আমি আমি আবার এগোতে লাগলাম তার সঙ্গে। আলো হাতে করে সেই মেয়েটি আগে আগে চলছে। তার গোটা শরীর শাড়িতে ঢাকা, আর আর মাথার লম্বা চুল ঘোমটার দুপাশ থেকে উড়ে উড়ে যেন যেন সাপের মতো মাঝে মাঝে পেছনের দিক দিয়ে বেরিয়ে আসছে। আকাশে আকাশে চাঁদের আলো অল্প অল্প রয়েছে। এদিকে এদিকে পেছন থেকে ভেসে আসা সেই শব্দটা আমি তখনও শুনতে পাচ্ছি। কথাটা বলতে বলতে মুকুন্দ তাকালো সামনে বসে থাকা পলাশির দিকে। পলাশি বলল, সেদিন কি যে ভয় পেয়েছিলাম তা আপনাকে বলে বোঝাতে পারবো না। সেদিন রাতে ও ঘর থেকে বেরিয়ে যাবার পরই আমি বুঝতে পেরেছিলাম। তাড়াতাড়ি ছেলেটাকে ঘরে ঘুম পাড়িয়ে রেখে আমি বাইরে বেরিয়ে আসি। দেখতে পাই ও তখন পেছনের দিকটা দিয়ে ওই জঙ্গলের দিকে চলে গেছে। চিৎকার করে আমি ডাকাডাকি করি, কিন্তু ও একবার থমকে দাঁড়িয়েছে দেখে আমি দৌড়তে থাকি। চিৎকার করে বলি, ওদিকে যেও না, দাঁড়াও দাঁড়াও, ওইদিকে কোথায় যাচ্ছ? এই সময় যেও না। আমায় যে পলাশি ডাকছে সে কথা কিন্তু আমি একবারও বুঝতে পারিনি। দূর থেকে ভেসে আসা শব্দ শুনতে পেয়েছিলাম মাত্র, কিন্তু কিন্তু সেই মহিলাটির সঙ্গে জঙ্গলের আরো ভেতরে ঢুকে যাওয়ার পরে একটা জায়গায় এসে থমকে দাঁড়িয়ে পড়ল সে। হ্যারিকেনটা মাটিতে নামিয়ে রাখলো। সামনে তাকিয়ে দেখতে পেলাম একটা গাছ, কিন্তু কিন্তু গাছের তলায় যেটা দেখতে পেলাম সেটা সেটা দেখার জন্য আমি আমি মোটেই প্রস্তুত ছিলাম না। গাছের একদম তলায় দাঁড়িয়ে রয়েছে একটা একটা কালো লম্বা মতো ছায়া। ভালো করে বোঝা যায় না। লম্বা লম্বা হাত পা, চারটে, হ্যাঁ চারটে হাত পা, ঠিক ঠিক শেয়ালের মতো। সে সে গাছের তলায় একবার এদিক একবার ওই দিক করছে। আমায় দেখতে পেয়ে সে এগিয়ে আসে, আর আর ঠিক সেই মুহূর্তে পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটার দিকে তাকিয়ে আমি দেখতে পেলাম কখন যেন মেয়েটা বদলে গেছে। তার তার মাথার কাপড়টাও সরে গেছে। একটা একটা অদ্ভুত দেখতে ভয়ঙ্কর মূর্তি সেখানে দাঁড়িয়ে। তার তার মুখটার ভেতর থেকে যেন লাল আলো বেরিয়ে আসছে, আর তার সঙ্গে সাদা লম্বা ঝকঝকে দাঁতগুলো মুখের ভেতর থেকে যেন বাইরে বেরিয়ে এসেছে। আমি আমি সেদিকে তাকাবার সঙ্গে সঙ্গেই অদ্ভুতভাবে মেয়েটি হেসে উঠে বলল, তোকে আনার জন্য কতক্ষণ ধরে বাড়ির চারপাশে খুরখুর করছিলাম, কিছুতেই তোকে আনতে পারছিলাম না। তোমরা তোমরা কারা? হ্যাঁ, আমাকে আমাকে এখানে নিয়ে এসেছো কেন? আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও বলছি। আমি আমি এখানে থাকতে চাই না, আমায় ছেড়ে দাও। সেই যে কালো মতো ছায়াটাকে গাছের নিচের দিকে আমি এতক্ষণ দেখতে পাচ্ছিলাম, সেই ছায়াটা যেন আমার দিকে একটু একটু করে এগিয়ে এলো। একটা একটা মানুষ যদি বসে থাকে তাহলে ঠিক যেমন হয় ঠিক ঠিক তেমনটাই, অথচ অথচ সে সামনের দিকে ঝুঁকে রয়েছে। তার দুটো সাদা ফ্যাকাশে মনেহীন চোখ ছাড়া আমি আর কিছুই দেখতে পেলাম না। একটা একটা চাপা খিলখিলে হাসির শব্দ ছড়িয়ে পড়ল চারপাশটায়। সেই স্ত্রীলোকটি এবার আমার দিকে এগিয়ে আসতে লাগলো। তার হাতের লম্বা লম্বা নখের শেষে সূচালো প্রান্তগুলো যেন যেন আলো আঁধারিতে চকচক করে উঠেছে।
বোধহয় বোধহয় ওটা আমার শরীরের মধ্যে ঢুকে ছুরির মতো ফালা ফালা করে দেবে। আমি আমি চিৎকার করতে লাগলাম, দুটো হাতে নিজের মুখটাকে চেপে ধরে মাটির উপরে বসে পড়তে যাব। এমন সময় পেছন থেকে যেন আবার শুনতে পেলাম সেই গলাটা। তার মানে তার মানে পলাশি চিৎকার করতে করতে জঙ্গলের ভিতরে ঢুকে গিয়েছিল, আর তার গলাটাই তুমি শুনতে পেয়েছো? জঙ্গলের ভিতরে ওকে ঢুকতে দেখে আমি স্থির হয়ে থাকতে পারলাম না, ছুট্টে ভেতরে ঢুকে পড়লাম। আমার গলা বোধহয় শুনতে পেয়েছিল। কিভাবে যেন ও যেখানে ছিল সেখানে গিয়ে পৌঁছে দেখি একটা গাছের তলায় ও উবু হয়ে বসে আছে। সেদিকে তাকিয়ে দুটো চোখ যেন প্রায় বুজে এসেছে, দু হাতে নিজের কান দুটো চেপে ধরে রয়েছে। আমি তাড়াতাড়ি ছুটে গিয়ে ওকে ওখান থেকে তুলে আনলাম। জঙ্গল থেকেও বাইরে বেরিয়ে আসতেই কিন্তু ও জ্ঞান হারিয়ে ফেলল। এতক্ষণ ধরে শুনে চলেছিলাম পলাশি এবং মুকুন্দর মুখ থেকে সেই আশ্চর্য কথাগুলো, কিন্তু এই গোটা ঘটনার কোনো ব্যাখ্যা আমি বুঝে উঠতে পারছিলাম না। সেই মেয়েটি এবং কালো ছায়াটি মুকুন্দকে জঙ্গলের সেই গাছের তলায় নিয়ে গেলই বা কেন, আর কেনই বা পলাশির জন্য সে সেখান থেকে বেঁচে ফিরে এলো, কিছুই তো বুঝতে পারলাম না। তবে এটা বুঝতে পারছিলাম কথাগুলো মিথ্যে নয়। মুকুন্দ কথা শেষ করে হাঁপাচ্ছিল, তার চোখের কোণে জল চিকচিক করছে। পলাশি দুটো হাতে মুকুন্দকে সামলাবার চেষ্টা করছে। মুকুন্দ কাঁপা কাঁপা গলায় বলে, আমাদের একমাত্র সন্তান আমার জন্যই মারা গেছে ঠাকুর মশাই, আমার জন্য মারা গেছে সে। এই কথায় কিন্তু আমি চমকে উঠলাম। তার মানে ঘরে যা যা ছিল, যা যা দেখতে পেয়েছিলাম, সবকিছুই ঠিক। তখন রাত হয়ে আসছে, তাই আমরা উঠে পড়লাম। রাতের রান্না খাওয়া দাওয়া শেষ করতে হবে। তবে বুঝলাম মুকুন্দ এবং পলাশির জীবনটা আর 5টা মানুষের মতো সাধারণ নয়। কোনো এক কালো ছায়া নেমে এসেছে ওদের জীবনে, যাকে কাল রাতেই আমি দেখতে পেয়েছিলাম। তারানাথ চুপ করতেই আমি আর কিশোরী যেন উত্তেজিত হয়ে পড়লাম। এমনিতেই মুকুন্দর সঙ্গে আসলে কি ঘটেছিল তা তখনও বুঝতে পারিনি, আর কালো ছায়াটাই বা কিসে সেটাও যেন মনের মধ্যে বারবার খোঁচা দিচ্ছিল। তাই বললাম, কিন্তু মুকুন্দ যে কোনো একটা বিপদে পড়েছে সেটা তো ভালোই বোঝা যাচ্ছে, তবে তার বিপদটা কি, আর মুকুন্দ সন্তানেরই বা কি হলো? তখন রাত হয়ে আসছিল, তাই রাতের খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার ঘরে বসবো বলে ঠিক করলাম। মুকুন্দর সন্তানের যে কোনো ক্ষতি হয়েছে সেটা বেশ ভালোই বোঝা যাচ্ছিল। তবে জঙ্গলের মধ্যে গাছটা দেখার বড় ইচ্ছা হলো। কথায় কথায় রান্নাঘরে চলে গেল পলাশি। আমি আর মুকুন্দ উঠোনের বাইরের পথ ধরে হাঁটতে লাগলাম। তখন সন্ধ্যা নেমে গেছে। গাছের পাশ থেকে হাঁটার সময় কিছু একটা অনুভব করেছিল সে। সেখানটায় আসতেই গাছের দিকে ভালো করে তাকিয়ে দেখল মুকুন্দ। আমি বললাম, এই গাছটাই কি ছিল? কিন্তু গাছের তলা দিয়ে আসার সময় এমন কি হলো যার জন্য এত কিছু হয়েছে? মুকুন্দ সেটা বুঝতে পারে। আমি নিজেও গাছের কাছে গিয়ে দাঁড়ালাম। ভালো করে তাকিয়ে লক্ষ্য করলাম বড়সড় একটা নিম গাছ। আকাশে অন্ধকার নামতে শুরু করেছে। মুকুন্দ গাছের কাছে আসেনি। আমি সেখানে দাঁড়িয়ে রয়েছি। পেছন থেকে শুনতে পেলাম মুকুন্দ বলছে, সেদিন বুঝতে পারিনি, কিন্তু কিন্তু পরে বুঝতে পেরেছিলাম। সেদিন গাছের ওপরে কেউ একটা বসেছিল। তবে তার জন্য যে আমার জীবনটা এমন বদলে যাবে সেটা তো বুঝতে পারিনি ঠাকুর মশাই, সেটা বুঝতে পারিনি। আমি ভালো করে গাছটার দিকে লক্ষ্য করে দেখছিলাম। শুধু নিম গাছ নয়, গাছের পাতাগুলো কেমন হলদে হয়ে গেছে, ডালগুলো শুকিয়ে এসেছে। এমন অদ্ভুত শুকনো নিম গাছ সহজে দেখা যায় না। সন্ধে বলেই বোধহয় চারপাশের পরিবেশটা এমন গা ছমছমে। গন্ধটা আমিও যেন এবার অল্প অল্প পেতে শুরু করলাম। পেঁয়াজ আর পচে যাওয়া দুধের একটা অদ্ভুত গন্ধ আমার নাকে এসে ধাক্কা দিতেই বললাম, চলো এখান থেকে মুকুন্দ, সন্ধ্যা হয়ে আসছে। এখানে বেশিক্ষণ থাকাটা ঠিক হবে বলে মনে হচ্ছে না।
মুকুন্দ কিন্তু আমার কথায় একটু অবাক হলো। আমি ভয় পেয়ে পালিয়ে যাচ্ছি এই কথাটাই মনে করেছিল সে। কিন্তু তা মনে করুক, তাতে আমার কোনো আপত্তি নেই, কারণ একটা শুভ উপস্থিতি আমি এখানে লক্ষ্য করেছি। জায়গাটা গ্রামের একটু বাইরের দিকে। পেছন ফিরে আমি চলে আসবো, মুকুন্দ এদিকেই আসছে। এমন সময় গাছের দিক থেকে শুনতে পেলাম একটা বাচ্চা ছেলের কান্নার শব্দ। ছোট 1-2 মাসের বাচ্চাদের কান্না যেমন হয় তেমন। পেছন ফিরতেই আলো আধারিতে যে দৃশ্যটা দেখা গেল তার জন্য মোটেই আমরা প্রস্তুত ছিলাম না। গাছের একদম নিচু একটা ডালের উপর বসে রয়েছে একটা স্ত্রীলোক। তার পা ঝুলছে। মাঝে মাঝে সেই স্ত্রীলোকটি তাকে দোলাতে দোলাতে মুখটা তুলে এদিকে তাকাচ্ছে। ঘোমটা ঢাকা মুখটাকে দেখতে পেয়ে মুকুন্দ প্রায় চিৎকার করে উঠল। ঠাকুরমশাই, ঠাকুরমশাই, এই হলো সেই মেয়েটা। আমি আমি যাকে জঙ্গলে দেখতে পেয়েছিলাম। আর আর ওর কোলে যে আছে ওটা অন্য কেউ নয়, ও তো আমার ছেলেটা, ও তো আমার ছেলে। আমি চমকে উঠে তাকিয়ে রইলাম সেদিকে। এমন দৃশ্য খুব একটা সহজে দেখা যায় না। বললাম, কিন্তু তোমার ছেলে তো। আমি জানি, আমি জানি আমার ছেলে মারা গিয়েছে, কিন্তু কিন্তু ওটা আমার ছেলে ছাড়া অন্য কেউ হতেই পারে না। হ্যাঁ, ঠিক ঠিক ওই রকমই ছিল আমার ছেলে। যেদিন যেদিন ওই কালো ছায়াটা ওকে নিয়ে যায়, সেদিন ওর গায়ে জড়িয়েছিল ওই ওই অমনি কাপড়। ঠাকুরমশাই, ঠাকুরমশাই, ওকে আমি ছাড়বো না, আমি ছাড়বো না ওকে। কথাটা বলে আমায় কিছু বলার সুযোগ না দিয়ে মুকুন্দ দৌড়ে গেল সেই নিম গাছের দিকে। একটা চাপা মেহেলি গলার হাসির শব্দ তখন নিম গাছের চারপাশের বেরোতে শুরু করেছে। আমি মুকুন্দকে থামাতে যাব তার আগেই সে নিম গাছের তলায় চলে গেছে। আর উপর থেকে ওই স্ত্রীলোকটা যেন বাচ্চাটাকে শূন্যে ছুড়ে দিল নিচের দিকে। মুকুন্দ একটা চিৎকার করে ছুটে গিয়ে তার বাচ্চাটাকে জড়িয়ে ধরল। কাপড়ের মতো জড়িয়ে থাকা বাচ্চাটা এইবার যেন কান্না ভুলে খিলখিল করে হেসে উঠল। আর আমি দেখতে পেলাম সেই বাচ্চাটা কাপড়ের ভেতর থেকে দুটো হাত বার করে মুকুন্দর গলাটা চেপে ধরতে যাচ্ছে। গাছের উপর বসে থাকা স্ত্রীলোকটা পা দোলাতে দোলাতে যেন লাফিয়ে লাফিয়ে উপরের ডালগুলোতে ছুটে যাচ্ছে। গোটা গাছটা থরথর করে কাঁপছে। হলদে হয়ে যাওয়া নিমপাতা ঝিরঝির করে এসে পড়ছে মুকুন্দর গায়ে। মুকুন্দর যেন কোনো দিকে খেয়াল নেই। সে নিচের দিকে তাকিয়ে ছেলেটাকে দেখেই চলেছে। আমি প্রায় ছুটেই কাছে এসে পড়েছিলাম। মুকুন্দকে ডাকতে যাব, দেখি মুকুন্দ আধ বোঝা চোখে তাকিয়ে রয়েছে তার কোলে থাকা বাচ্চাটার দিকেই। কিন্তু তার কোলের উপরে কাপড় আছে, ছেঁড়া খোড়া নোংরা হয়ে যাওয়া কাপড়, কিন্তু বাচ্চাটা কোথাও নেই। আমি মুকুন্দর গায়ের উপর তাড়াতাড়ি এসে হাত রাখলাম। মুকুন্দ আমার দিকে তাকিয়েছে, তার চোখের পাতা উল্টে গেছে, মুখটা হাঁ করা, থরথর করে কাঁপছে গোটা শরীর। মুকুন্দ, মুকুন্দ, আমি জানতাম এমন কিছু একটা হবে, তার জন্যই বারণ করেছিলাম এখানে না আসতে। আমার কথা যদি শুনতে তাহলে আর এমন হতো না। চলো চলো এখান থেকে, চলো, জায়গাটা ভালো নয়। এত কিছুর পরেও আপনি সেখান থেকে মুকুন্দকে নিয়ে চলে এলেন কেন? মানে আপনার কাছে তো ক্ষমতা তখন কম ছিল না। যেভাবেই হোক আপনি এই সব কিছুরই মোকাবিলা করতে পারতেন। তাহলে আসল সমস্যাটা কোথায় সবসময় সেটা জানা আগে প্রয়োজন। আসলে কি হয়েছে না বুঝে কোনো কিছু করতে গেলে তার ফল উল্টো হতে পারে। পলাশী এবং মুকুন্দর উপরে ওই কালো ছায়া, সেই মেয়েটি, এদের এমন হঠাৎ দৃষ্টি পড়ার কারণ আমাদের কারোরই কিন্তু জানা ছিল না। এ সমস্ত না জেনে ওদের এখান থেকে তাড়িয়ে দেওয়ার জন্য কোনো কাজ করলে তা কিন্তু উল্টো দিকে বিপদ ডেকে আনত ওদের পরিবারেরই। তাছাড়া আমি তো আর এখানে সবসময় থাকবো না। মুকুন্দকে নিয়ে অতি কষ্টে সেদিন বাড়ি ফিরে এসেছিলাম। মুকুন্দর এমন অবস্থা দেখে পলাশী কিন্তু মুখে কিছু বলেনি। ঠান্ডা চোখে একবার আমার দিকে আরেকবার মুকুন্দর দিকে তাকিয়েছিল। আরও একটা দিন কেটে গেল। আরও একটা ব্যাপার হলো, আগের রাতের ব্যাপার, কিন্তু সমস্তটা মুকুন্দর মাথায় ছিল না। আমি একটু একটু করে বললে তার একটু একটু করে মনে পড়ছিল। শুধু গাছের উপরে কাউকে দেখে সে সোজা ছুটে গিয়েছিল, এটুকুই তার মনে আছে। ঠাকুরমশাই, আমার বোধ হয় ওরা ওরা কোনোভাবে আমাদের সবারই ক্ষতি করতে চাইছে।
কিন্তু কেন? আমরা তো কখনো কারোর ক্ষতি করিনি। কিছু তো একটা হয়েছে মা। শুভ শক্তি কিংবা অশুভ শক্তি কোনো সময় অকারণে কখনো কাজ করে না। তোমাদের অতীত জীবনের কিছু একটা ফিরে এসে দাঁড়িয়েছে তোমাদের সামনে, যাকে তোমরা চিনতে পারছো না। এমন কিছু কথা তো আমার মনে পড়ে না ঠাকুর মশাই। যদি ওর কিছু মনে পড়ে। কথাটা বলে আমি আর পলাশী একসঙ্গে তাকালাম মুকুন্দ দিকে। মুকুন্দ যেন গভীরভাবে কিছু ভেবে চলেছে। মুকুন্দকে আর কিছু বললাম না। একটু পরে মুকুন্দ নিজেই বলল, আমারও তো তেমন কিছু মনে পড়ছে না ঠাকুর মশাই। তবে তবে হ্যাঁ, ওই যে মেয়েটা, ওই মেয়েটাকে আমি কোথাও একটা দেখেছিলাম। তবে তবে অমন বিবাহিত স্ত্রীলোকের মতন নয়। তখন তার পরনে সাধারণ শাড়ি ছিল। কোথায় দেখেছিলে? সেটা তো ঠিক মনে পড়ছে না, তবে দেখেছিলাম। হ্যাঁ, কাল তো আপনিও মেয়েটিকে দেখেছিলেন। আপনার কিছু মনে হয়েছে? যতদূর মনে পড়ছে, মেয়েটির মুখটা ঘোমটা ঢাকা ছিল, তাই ভালো করে দেখতে পাইনি। এমনও হতে পারে ওই মেয়েটি কোনো মৃত আত্মা, যে অতৃপ্তি নিয়ে মারা গিয়েছে। কিন্তু তোমাদের এই বসন্তপুর গ্রামে আর কারোর বাড়িতেই কখনো কোনো কিছু হলো না, শুধু তোমার বাড়িতেই এসব হলো। এই ব্যাপারটা একটু ভাবাচ্ছে। তোমাদের সন্তানের কি হয়েছিল সে কথাটা তো বললে না। আমাদের সন্তানের কথা আমি ভালো করেই বলতে পারবো। সেদিন রাতের বেলা আমি বাড়িতে ফিরে দেখি ও বসে রয়েছে উঠোনের পাশে দাওয়ার কাছে। আর সেই কালো ছায়াটা আমাদের ছেলেটাকে নিয়ে ঘরের চাল বয়ে চলে যাচ্ছে। আমি শুধু আমার ছেলের চিৎকার শুনতে পেয়েছিলাম, আমি আর কিচ্ছু করতে পারিনি। কোথায় যে নিয়ে গিয়েছে, কি করেছে, আমি এর কিচ্ছু জানি না। কেমন যেন একটা কৌতূহল হলো। তার মানে পলাশী এবং মুকুন্দর ছেলে মারা গিয়েছে, আর তারপর ওই অশুভ শক্তি মুকুন্দকে এমনভাবে বারবার নিজের সাথে নিয়ে যেতে আসছে। কিন্তু পলাশীর তো কোনো ক্ষতি করার চেষ্টা করেনি। কথাটা বলতেই পলাশী বলল, হ্যাঁ ঠাকুর মশাই, এই কথাটা আমিও ভেবে দেখেছি। একবারও কিন্তু ওরা আমাকে মারার চেষ্টা করেনি। তাছাড়া যতবারই কোনো সমস্যা হয়েছে সেখানে আমি গিয়ে পৌঁছলে সবকিছু থেমে গেছে। কিন্তু কেন যে এটা হয়েছে সেটা আমিও বুঝতে পারিনি। এমন কিছু একটা নিশ্চয়ই আছে যে তোমার উপস্থিতি সহ্য করতে পারছে না। মুকুন্দ দেখো, এই সব কিছুর একটা মাত্র উপায় আছে বলে আমার ধারণা। নিম গাছটা আমরা দেখেছি, কিন্তু জঙ্গলের মধ্যে যেই গাছের কাছে সেদিন রাতে তুমি কালো ছায়া দেখেছিলে, সেখানে আমাদের যেতে হবে। আর সম্ভব হলে আজ রাতেই যেতে হবে। রাতের অন্ধকার ছাড়া আর কোনোভাবেই ওদের আটকানো যাবে না। আমার কথায় মুকুন্দ এবং পলাশী দুজনই যেন কেমন একটু চমকে উঠল। কিন্তু আমি বুঝতে পারছিলাম এটা ছাড়া আর কোনো উপায় নেই। খারাপ কোনো শক্তি যদি চারপাশ থেকে ঘিরে ধরে, ওদের একটু একটু করে শেষ করে ফেলতে চায়, তার বিরুদ্ধে লড়াই করার একমাত্র উপায় হলো তার সামনাসামনি হওয়া। সেরাতে ভালো করে কেউ আর কোনো কিছু খেলো না। একটু রাত বাড়তেই আলো হাতে নিয়ে আমি, মুকুন্দ এবং পলাশী তিনজনে ঢুকলাম জঙ্গলে। বাড়ির পেছনের দিকের পথ ধরে জঙ্গলের দিকে এগোতে এগোতে পলাশী বলতে লাগলো, এই পথ আমার এখনো মনে আছে। সেদিন ওকে ধরার জন্য এই পথে ঢুকতেই ব্যাপারটা আবার চোখে পড়েছিল। গাছটাকে সেদিন ভালো করে দেখার সুযোগ পাইনি। জঙ্গলের ভেতর অন্ধকার ছিল, কিন্তু মনে হয়েছিল একটা নিম গাছ, একটা বড় সড়ো নিম গাছ আছে জঙ্গলের মাঝখান, ঠিক সেইখানেই রয়েছে সেই গাছ। কথাটা বলতেই মনে পড়ে গেল সেই গ্রামের বাইরে নিম গাছের ডালে পা ঝুলিয়ে বসে থাকা সেই মেয়েটির কথা। ঠান্ডা বাতাস এসে আমাদের গায়ে মাঝে মাঝে ঝাপটা দিচ্ছে। জঙ্গলের মধ্যে থমথমে পরিবেশ, চারপাশে ঘুটঘুটে কালো অন্ধকার। বারবার মনে হচ্ছিল যে কোনো সময় জঙ্গলের অন্ধকারের ভেতর থেকে কিছু একটা ঝাঁপিয়ে পড়তে পারে আমাদের উপরে। সবার আগে যাচ্ছিল পলাশী আলো হাতে নিয়ে, তার পেছনে পেছনে মুকুন্দ, আর মুকুন্দর পেছনে আমি। দুজনের হাতে দুটো আলো রয়েছে, সেই আলোতেই সব কিছু মোটামুটি দেখা যাচ্ছে। আরও একটু এগিয়েছি, এমন সময় পলাশী প্রায় চিৎকার করে বলল, ওই যে দেখুন, ওই গাছটা। কিন্তু ওই গাছটার গায়ে ওগুলো কি?
সামনের দিকে তাকাতেই দেখতে পেলাম একটা বড় নিম গাছ। অবাক হয়ে মনে হলো এই নিম গাছটাকে যেন গ্রামের বাইরে সেই জায়গাটায় আমি দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। এমনই তো ছিল গাছটা, হলুদ হয়ে যাওয়া পাতা, জড়িয়ে জড়িয়ে শক্ত হয়ে যাওয়া গোটা শরীরের কাণ্ড, কেমন যেন একটা অদ্ভুত মনে হচ্ছিল। তারপরে দেখতে পেলাম আরও একটা দৃশ্য। ওই নিম গাছের গায়ে এগুলো কি, যেন কালো কালো কতগুলো ছায়া সাপের মতো বুকে হেঁটে নিম গাছের ডালে ডালে জড়িয়ে গোটা শরীর দিয়ে যেন গাছটাকে জড়িয়ে রাখার চেষ্টা করছে। একটা অদ্ভুত গন্ধ ভেসে এসে লাগছে আমাদের নাকে, সেই পেঁয়াজ পোড়া আর তার সঙ্গে দুধ পচার গন্ধ। গাছের দিকে তাকিয়ে রয়েছি আমরা। এমন সময় গাছের একদম নিচের দিকে চোখ পড়তে মুকুন্দ বলে, গাছের তলায় ওটা কি ঠাকুর মশাই? মুকুন্দর কথা শুনে গাছের তলার দিকে তাকাতেই দেখতে পেলাম সেই মেয়েটাকে। এই মেয়েটাকেই সেদিন ওই গাছের উপরে দেখতে পেয়েছিলাম, তার সঙ্গে তার হাতে রাখা সেই কাপড়ে জড়িয়ে রাখা বাচ্চাটা। পলাশী এবং মুকুন্দ অবাক চোখে তাকিয়ে রইল সেদিকে, কিন্তু আমি বুঝতে পারছিলাম এই হলো সঠিক সময়। এখন যদি কোনো কিছু করা না যায় তাহলে আর কিছু করা যাবে না। তাই দু পা সামনের দিকে এগিয়ে চিৎকার করে বললাম, কে তুই? বারবার কেন এমন ভাবে মুকুন্দ আর পলাশের জীবনে আসিস? কেন ওদের এত বড় ক্ষতি করতে চাইছিস? একটা মিহি চাপা গলায় হাসির শব্দটা শুনতে পেলাম। শব্দটা আসছে সেই গাছের দিক থেকে। গাছের উপরে কালো কালো ছায়াগুলো যেন দ্রুতভাবে এদিক ওদিক সরে যাচ্ছে। মাঝে মাঝে কালো ছায়ার মাঝে সাদা দুটো চোখ যেন ঝকঝক করে উঠছে। পলাশী থমকে দাঁড়িয়েছিল। মুকুন্দর কোটা শরীরটা যেন থরথর করে কাঁপছে বুঝতে পারছিলাম, কিন্তু তার মধ্যে যেন আবার সেই পুরনো ব্যাপারটা ফিরে এলো। মুকুন্দর কোটা শরীর কাঁপার সঙ্গে সঙ্গে তার চোখ বন্ধ হয়ে গেল। আমি এগিয়ে গিয়ে সামনের দিকে দেখছিলাম, মুকুন্দর কাঁধের উপর কে যেন একটা এসে বসেছে। দুটো পা তার গলার দুপাশে থেকে নিচের দিকে নেমে এসেছে। একটা অদ্ভুত কালো মূর্তি। মূর্তিটা যেন তার কাঁধের উপর বসে আমাদের দিকে তাকিয়ে খিলখিল করে হেসে উঠছে মাঝে মাঝে। পলাশী ব্যাপারটা দেখতে পারেনি, কিন্তু আমি দেখতে পেয়েছিলাম। পলাশী তখনও সেই গাছের দিকে তাকিয়ে দেখছে। গাছের তলায় মেয়েটা গুমড়ে গুমড়ে কেঁদে চলেছে। পড়ে থাকা সেই বাচ্চা শরীরটাকে যেন মাথার উপরে তুলে একবার এদিক একবার ওদিক করে চলেছে। আমি আর সামলাতে পারলাম না নিজেকে, আবার বললাম, তোমরা কারা? কেন এমন করছো তোমরা? পলাশী আর মুকুন্দ তোমাদের কি ক্ষতি করেছে বলো? ঠিক এমন সময় সেই মেয়েটা যেন বাচ্চাটাকে গাছের নিচে রাখলো, তারপর বলল, তুই আমাকে চিনবি না। আমার নাম বাসন্তী। এই গ্রাম থেকে 2 গ্রাম দূরে আমি থাকতাম। মুকুন্দের জন্য আমার বাবাকে, আমার গোটা পরিবারকে মরতে হয়েছে। তাই তাই মৃত্যুর পর আমি এখন ফিরে এসেছি। আমি অবাক হয়ে গেলাম। মুকুন্দ ঠিক আগের মতোই মাথা নিচু করে বসে আছে, তার কাঁধের উপর কেউ একটা বসা। এখন যেন সেই শরীরটাকে ভালো করে দেখতে পাচ্ছি। কালো লম্বা মতো একটা শরীর, তার মুখটা এখন যেন দেখা যায়। একটা খিলখিলে হাসি হেসে সে বলে উঠল, কতবার করে বলেছিলাম মুকুন্দকে আমাদের সঙ্গে এমন বেইমানি না করতে। আমার কাছ থেকে আমাদের সর্বস্বটুকু কেড়ে নিল। আমাদের কাছে যে মরা ছাড়া আর কোনো পথ ছিল না। কিন্তু তোমরা তোমরা কারা? আর মুকুন্দ তোমাদের সঙ্গে এমন কাজ কবে করেছে? কি করেছে সে কথা মুকুন্দ নিজেই বলবে। কথাটা বলে তার কাঁধের উপরে বসে থাকা সেই কালো ছায়াটা যেন দুটো হাতে মুকুন্দর মাথাটা চেপে ধরল। সঙ্গে সঙ্গে মুকুন্দর মুখ থেকে বেরিয়ে আসে এক আর্ত চিৎকার। আর তারপরেই শুনতে পেলাম মুকুন্দর মুখ থেকে বেরিয়ে আসছে এক অদ্ভুত কাহিনী। যেন কথাটা মুকুন্দর মুখ থেকে বেরিয়ে এলেও বলছে অন্য কেউ। আর সে কথা তোমাদের আমি আমার মতো করে বলছি। এতক্ষণ কথা বলে তারানাথ চুপ করল। আমরা কিছু বুঝে উঠতে পারছিলাম না, ওই মেয়েটি বা কে, এই লোকটি বা কে, তাদের সঙ্গে মুকুন্দ আর পলাশীর কি সম্পর্ক। অদ্ভুতভাবে সমস্ত কথা শুনে চলেছিলাম।
এবার তারানাথ থামতেই কিশোরী বলে ওঠে, তারপর কি হলো? মানে ওই লোকটা, মেয়েটা, মানে ওদের সঙ্গে মুকুন্দর সম্পর্ক কি? তাহলে এতদিন পরে তারা ফিরে এলো কেন? এই পরিবেশে সবকিছুর সামনে দাঁড়িয়ে আমিও কিছু বুঝে উঠতে পারছিলাম না। পলাশী বিস্ফারিত চোখে চেয়ে চেয়ে সবকিছু দেখছে। মুকুন্দ তখন মাটির উপরে বসে পড়েছে। সেই গাছের উপরের কালো কালো ছায়াগুলো যেন সাপের মতো ঘুরে বেড়াচ্ছে। আবার মেয়েটা সেখানেই দাঁড়িয়ে আছে, বাচ্চাটা তার কোলে। মাটির উপর পড়ে থাকা সেই কালো ছায়াটা যেন মুকুন্দর পেছনে নেমে দাঁড়িয়েছে, অথচ মুকুন্দর মুখটা হাঁ করা। মুখ থেকে বেরিয়ে আসছে কথাগুলো। মুকুন্দ যা বলল তার অর্থ এই রকম: আজ থেকে প্রায় মাসখানেক আগে, অর্থাৎ ওই মুকুন্দর ছেলের জন্ম যখন হয় সেই সময়ের কাছাকাছি, মুকুন্দ হাটে যে জমিতে নিজের দোকান করে তার পাশে একটি দোকান ছিল। মানে সবজি টবজি এ সমস্ত বিক্রি বাট্টার জন্য। সেখানে বসতো হরগোবিন্দ বলে একজন। এদিকে এদিকে মুকুন্দ নিজের দোকানের ওইটুকু জায়গাতে আর কুলিয়ে উঠতে পারছিল না। সে মাঝে মাঝেই চেষ্টা করত কিভাবে হরগোবিন্দর ওই জায়গাটুকুও নিজের হস্তগত করা যায়। এবার গ্রামগঞ্জের এই সমস্ত হাট বাজারে একজন লোক থাকে যারা সবকিছু দেখাশোনা করে। গ্রামের মোড়ল এইসবের মধ্যে থাকে। মুকুন্দ কিভাবে যেন গ্রামের মোড়লকে বলে কয়ে হরগোবিন্দকে সেখান থেকে সরাবার ব্যবস্থা করে ফেলে। হরগোবিন্দ বোকা শোকা, সাধারণ মানুষ। সে কোনো কিছু বুঝতে পারেনি প্রথমে। যতক্ষণে সে বুঝতে পারে ততক্ষণে দোকানের জায়গাটুকু তার হাত থেকে বেরিয়ে গিয়েছে। অনেক চেষ্টা করেও কিছুতেই কিছু করতে পারে না। মুকুন্দ হাটের দোকান চালালেও তার চাষের জমি রয়েছে। অর্থবান সে। টাকা পয়সা দিয়ে সে অনেককেই হাত করে ফেলে। হরগোবিন্দ বাধ্য হয়ে একদিন মুকুন্দর দোকানে এসে তার হাতে পায়ে ধরে বলে, তুমি আমার ছেলের মতো মুকুন্দ, আমার সঙ্গে এমন করো না। ওই জায়গাটুকু চলে গেলে আমি যে আর কিছু করে খেতে পারবো না। আমার বাড়িতে বিবাহযোগ্য একটা মেয়ে রয়েছে। আমার এইটুকু সাহায্য করো বাপ। আমি কিছুই করিনি গোবিন্দ কাকা। ও আরে বাবা, আমায় বললো জায়গা বাড়াতে, আমিও তাই করলাম। তা তোমার ওইটুকু জায়গা নিয়ে আমি কি করব বলো তো? আর ওদের কথাতেই আমাকে জোর করে নিতে হয়েছে। শরীর বড্ড খারাপ ছিল বুঝলে, পায়ের ব্যথাও বেড়েছে। তাছাড়া তাছাড়া মেয়েকে তোরা একা একা হাটে পাঠাতে পারি না, তাই কদিন আসতে পারিনি। এতটা দূরের পথ হেঁটে আমায় হাটে আসতে হয়, আবার ফিরে যেতে হয়। আমায় উদ্ধার করো মুকুন্দ, আমায় উদ্ধার করো। অনেকবার করে মুকুন্দর হাতে পায়ে ধরেছিলাম, কিন্তু মুকুন্দ কিছুতেই আমার কথায় রাজি হলো না। সেদিন বাড়ি ফিরে অনেক ভেবেছিলাম কি করব। মুরুল মশাইয়ের কাছে গেলাম, কিছুতেই কিছু হলো না। ওই শয়তান মুকুন্দ সবাইকে টাকা দিয়ে এমন ভাবে বশ করে রেখেছিল যে আমার চোখের জলে দাম কেউ দিল না। মুকুন্দ তো এমন মানুষ নয়। সে এমন কেন করলো সেটা তো বুঝতে পারলাম না। জানি না মুকুন্দ কেন এ কাজ করেছিল। এরপরে আমার শরীর খারাপ হতে শুরু করলো। মাত্র 3 দিনের মধ্যে সমস্ত কিছু হারিয়ে আমি আর বেঁচে থাকতে পারলাম না। একালে এই পৃথিবীতে আমার মেয়েটা কি করবে, কি হবে ওর? সেই কালো ছায়ার কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যেন একটা প্রচণ্ড হাওয়া এলো আমাদের পেছনের দিক থেকে। তাকিয়ে দেখি যে কাপড়ে মুখ ঢেকে রাখা সেই মেয়েটা কখন যেন এসে দাঁড়িয়েছে। তার কোলে সেই ছেলেটা। পলাশী তার দিকে তাকিয়ে যেন থমকে গেল। মেয়েটার মুখের কাপড় সরে গিয়েছে, গোটা মুখটা ভয়ঙ্কর।
একটা শরীর যদি একটু একটু করে পচতে শুরু করে তাহলে যেমন হয় ঠিক তেমনই তার শরীরটা। সেই পেঁয়াজ পোড়া আর পচা দুধের গন্ধ আসতে শুরু করলো। তার মাথার চুল আর মাথার খুলি সবকিছু যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। পোকা কিলবিল করছে সারা শরীরে। দুটো কালো অন্ধকার চোখ আর মুখের সেই অদ্ভুত হাসি। এই দৃশ্য দেখে যে কেউ ভয় পেয়ে যাবে, কিন্তু আশ্চর্য পলাশির মনের চোর, সে কিন্তু ভয় পেল না। অনেক অনেক চেষ্টা করেছিলাম মুকুন্দ বাবুকে বোঝাবার, অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু সে কোনো কথাই বুঝতে চাইলো না। আমাদের এত বড় সর্বনাশ হয়ে গেল। বাবা মারা যাওয়ার পরে আমি আর কি করব? তাই তো থাকতে না পেরে গলায় ফাঁস লাগিয়ে এই যে দেখ দেখ। আঙুল তুলে গলার দিকে দেখালো। দেখি তার গলায় অদ্ভুত একটা লাল দাগ। সে দাগের ভেতর থেকে রক্ত গড়িয়ে গড়িয়ে নেমে আসছে। সঙ্গে সঙ্গে মেয়েটা অদ্ভুতভাবে চিৎকার করে উঠল যেন। মাথার কাপড়টা সরিয়ে ফেলে সামনের দিকে ঝাঁপিয়ে পড়ে বলল, তখনই প্রতিজ্ঞা করেছিলাম ওই মুকুন্দকে কোনোভাবেই বাঁচতে দেব না। ছেলেটাকে তো আগেই মেরেছি, আর এখন মুকুন্দকে মারবো। তোরা আমাদের আটকাতে পারবি না। তোরা যতবার আটকাবি ততবার আমি ফিরে ফিরে আসবো। মেয়েটার কান্নার শব্দ যেন চারপাশে ছড়িয়ে পড়তে লাগলো। এক অদ্ভুত পরিস্থিতির মধ্যে পড়ে গিয়েছি। আমার একপাশে পলাশি দাঁড়িয়ে পাথরের মূর্তির মতো মুকুন্দ মাটির উপরে বসে রয়েছে। কালো ছায়াটা পেছন থেকে, আর মেয়েটা আমাদের সামনে দাঁড়িয়ে সবকিছু দেখে চলেছে যেন। কিছু বুঝতে পারছিলাম না। এমন সময় একটা বাচ্চার কান্না শব্দটা শুনতে পেলাম। একপাশে বাটির উপরে পোটলার মধ্যে যেন বাচ্চাটা কেঁদে চলেছে। পলাশি ছুটে গেল সেদিকে, বাচ্চাটাকে ধরতে যাবে বলে। এমন সময় বাচ্চার কান্নাটা খিলখিলে হাসিতে বদলে গেল। তার হাতের লম্বা লম্বা নখগুলো যেন আর একটু হলে পলাশির গলাটা ছিঁড়ে দিত। তার আগেই আমি তাকে একপাশে সরিয়ে নিয়ে এলাম। বললাম, মুকুন্দ তোমাদের সঙ্গে যা করেছে তা অন্যায়, কিন্তু তোমরা যা করছো তাও তো অন্যায়। মুকুন্দর জন্য ওইটুকু একটা বাচ্চাকে তোমরা হত্যা করেছো। এই অন্যায়ের জন্য তোমাদের কোনোদিনও মুক্তি লাভ হবে না। তোমরা চাইলে এই মুকুন্দকে মারতেই পারো, কিন্তু মনে রেখো, এই দুই নিরীহ হত্যার জন্য তোমরা কিন্তু মুক্তি কখনোই পাবে না। তার চেয়ে মুকুন্দ যদি সবার কাছে নিজের অন্যায় স্বীকার করে, তাহলেই তোমরা মুক্তি পাবে। ওর জন্য গোটা পরিবার আমার ছাড়খাড় হয়ে গেছে। ভবানীপুরে আমাদের বাড়িটা ভূতের বাড়ির মতো ফাঁকা হয়ে পড়ে আছে। আমি ওকে ছাড়বো না। তুই আমি আটকাস না। ঠাকুরমশাই ঠিকই বলেছে। তোমাদের মৃত্যুর পরিবর্তে যদি তোমরা ওকেও মারতে চাও তাহলে মারতে পারো, আমি কিচ্ছু বলবো না। তবে আমার ছেলেটাকে মেরে তোমরা অন্যায় করেছো, এর জন্য তোমাদের আমি কখনো ক্ষমা করতে পারবো না, কখনো না। চলুন ঠাকুরমশাই। কথাটা বলেই পলাশি পিছন থেকে ঘুরে হাঁটতে শুরু করলো। আমি অবাক হয়ে গেলাম। মানুষের মধ্যে এত শক্তি, এত ধৈর্য আর এত ক্ষমতা যে থাকতে পারে, সে কথা আমি ভাবতে পারিনি। নিজের স্বামীকে মৃত্যুর মুখে ফেলে রেখে সে আমার কথায় চলে যেতে পারে, সে কথা আমি ভাবতে পারিনি। পলাশির পিছু পিছু আমিও উঠে চলে এলাম। বুঝতে পারছিলাম এই অশুভ শক্তিরা আসলেই অশুভ নয়। নিজেদের মৃত্যুর বদলা নেওয়া, হিংসা চরিতার্থ করার জন্য ওরা এমন ভয়ঙ্কর হয়ে উঠেছে। ওদের আটকাতে যাওয়াটা অন্যায়, আবার মুকুন্দকে এই অবস্থার মধ্যে ফেলে চলে যাওয়াটাও ভালো কাজ নয়। কিন্তু এই দোটানার মধ্যে সব সময় মনের ইচ্ছা জিতেছে, বুঝলে? তাই করলাম। জঙ্গল থেকে পলাশি যখন বাইরে বেরিয়ে এসেছে, মাটির উপর বসে কেউ হাউ করে কেঁদে চলেছে। আমি তার মাথায় হাত রেখে বললাম, তোমার মতো মানুষ আমি গোটা জীবনে খুব অল্পই দেখেছি মা। তুমি কেঁদো না, সব কিছু ভালো হবে। দেখো, ঈশ্বর তোমার জন্য কখনো খারাপ কিছু করবেন না। কথাটা বলতে বলতে আমার চোখেও জল চলে এলো। দুজনে মিলে সেদিন জঙ্গল ছেড়ে বাড়িতে গিয়ে প্রবেশ করলাম। পলাশিকে ঘরে শুতে বললাম। বাকি রাতটা আমি দাওয়ার কাছেই বসেই কাটিয়ে দিলাম।
শেষ রাতের দিকে চোখটা লেগে এসেছিল। হঠাৎ কিছু একটা শব্দ হতেই দেখতে পেলাম আমার সামনে বারান্দার উপরে দেওয়ালে হেলান দিয়ে বসে রয়েছে মুকুন্দ। ধরপড় করে উঠে তাকে ডাকলাম। আমার চিৎকারে পলাশি পর্যন্ত জেগে উঠল। মুকুন্দর জ্ঞান ফিরে আসছে, কিন্তু তার কিছু মনে রইল না। জানি না, জানি না, ওই জঙ্গলে গাছতলায় ছিলাম এটুকু মনে আছে, কিন্তু তারপরে আর কিছুই মনে নেই। আচ্ছা আচ্ছা, আমি এখানে কি করে চলে এলাম? তোমরা তো আমার সঙ্গে ছিলে। যে কথা ভুলে গেছো তা আর মনে করার প্রয়োজন নেই। তবে আমাদের সঙ্গে যা হয়েছে তার জন্য কিন্তু তোমার দোকান, ওই হাটের জায়গা, জমি, এই সমস্ত দায়ী। হরগোবিন্দ এবং তার মেয়ে মারা গিয়েছিল, তার খবর পেয়েছিলে? মুকুন্দ এই কথায় কেমন যেন অবাক হয়ে গেল। তারপর ধীরে ধীরে বলল, হরগোবিন্দ কাকার জায়গাটা আমি নিতে চাইনি। জায়গা আমার প্রয়োজন ছিল, কিন্তু কিন্তু মোড়ল এবং বাকিরা যখন আমায় বলল, তখন আমি আর না করতে পারলাম না। ওদের কথার বাইরে গেলে জায়গাটা চলে যাবে, আর 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 আমার যদি হাটের জায়গাটা বন্ধ হয়ে যায় তাহলে কি হবে? তাছাড়া তাছাড়া তখন আমার ঘরে সন্তান এসেছে। আমি আমি কি করব বুঝতে না পেরে এমন কাজ করেছি। সবই বুঝতে পেরেছি মুকুন্দ। এই সব কিছুই হলো খারাপ সময়ের প্রভাব, কিন্তু তুমি যে বেঁচে ফিরে এসেছো সেটাই হলো বড় কথা। তার মানে ওই হরগোবিন্দ এবং তার মেয়ের আত্মা ছেড়ে দিল মুকুন্দকে? তারানাথের মুখে একটা অদ্ভুত হাসির রেখা ফুটে উঠল। তারপরে সে বলল, আশ্চর্য ঘটনাটা তখনও বাকি ছিল, বুঝলে। ঘরের ভেতর থেকে হঠাৎ বাচ্চার কান্নার শব্দ শুনতে পেয়ে আমি আর মুকুন্দ তাড়াতাড়ি ঘরে ঢুকলাম। পলাশি আমাদের পেছনে এসেছিল। দেখি বিছানার উপর হাত পা ছুড়ে কেঁদে চলেছে মুকুন্দ আর পলাশির ছেলেটা। তার বয়স 1-1.5 মাসের মতো হবে। প্রথমে একটু অবাক হলেও তাড়াতাড়ি গিয়ে পলাশি তাকে কোলে তুলল। ভালো করে তাকে লক্ষ্য করে বুঝতে পারলাম যে সবকিছু ঠিকই আছে। তবে এমন অদ্ভুত ব্যাপারটা কি করে হয়েছিল তা আমি বোঝার চেষ্টা করিনি কখনো। তারানাথ চুপ করতেই আমরা বেরিয়ে পড়লাম। আকাশের অবস্থা ভালোই ছিল, তবে পথে নেমে কিশোরী বলল, সবই ঠিক আছে, কিন্তু মুকুন্দ এবং পলাশির ছেলে যদি এতদিন পরে ফিরেই আসে, তাহলে এতদিন সে কোথায় ছিল? এতদিন ধরে তাহলে কি সে অন্য কোথাও ছিল?